আসলো। চলো দেখি এই যে আলফা এক্স মাইনাস আলফা এবং ওয়াই মাইনাস বিটা, এটা হচ্ছে আমাদের যে পরবৃত্ত আছে। আমরা একটা ছবি এঁকে তোমাদের বোঝানোর সুবিধার্থে মনে করো পরবৃত্তটি এরকম স্থানে আছে। সো এটি হচ্ছে এস ধরে নিচ্ছি। এবার এটি হচ্ছে আমাদের দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স এবং এটি হচ্ছে উপকেন্দ্র এস। এখন আমাদের আগে ছিল আমাদের মূল বিন্দুতে আমাদের শীর্ষ, এখন মূল বিন্দুতে শীর্ষ নেই। আমরা যখন এই পরাবৃত্তটি মূল বিন্দু থেকে অন্য কোনো জায়গায় স্থাপন করি, সরিয়ে এখানে এনেছি, এই যে শীর্ষ এর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। অর্থাৎ এই যে পরাবৃত্তটি এর শীর্ষ আমরা পাবো, যদি শীর্ষকে আমরা এ দিয়ে বলি তাহলে এ হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে। সো এক্স অক্ষ এর প্রধান অক্ষ আমরা বুঝে গেছি, কারণ ওয়াই এর উপর স্কয়ার আছে। যদি এক্স এর উপর স্কয়ার থাকতো তাহলে আমরা বুঝে যেতাম যেটা ওয়াই অক্ষ বরাবর পরবৃত্ত, তখন এটা অনেকটা দেখতে এরকম হতো। তো যাই হোক, আমরা পাচ্ছি শীর্ষ ইকুয়াল টু আলফা কমা বিটা। তাহলে উপকেন্দ্রের অবস্থানটা কোথায় হবে? যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তো আমরা জানি যে আমরা এক্স অক্ষ এই বিন্দু থেকে ডান দিকে বা বাম দিকে যেদিকে যাই না কেন, আমরা যাব এক্স অক্ষ বরাবরই, আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হবে না, সুতরাং এখানে বিটা ঠিকই থাকবে। কিন্তু আমাদের এর এক্স অক্ষের ক্ষেত্রে এ ইজ আলফা প্লাস এ হয়ে যাবে। অর্থাৎ উপকেন্দ্র এই যে আমাদের সমীকরণে এই এটা আলফার সাথে যুক্ত হয়ে যাবে। যদি এই সমীকরণটি এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু ওয়াই মাইনাস বিটা থাকতো, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর হতো, তাহলে কি হতো? এই আলফা অংশটা ঠিক থাকতো, কিন্তু বিটার সাথে এ যোগ হয়ে যেত, বা ডান দিকে থাকলে বিয়োগ হয়ে যেত, যেরকম সমীকরণ থাকতো সেরকম হতো। আমরা মূলত সাধারণ রূপটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং পড়ানোর ফাঁকে আবার তোমাদের বলবো যে তোমাদের যত ধরনের কোশ্চেন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমরা পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্ট দেখবো এবং উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। তো উপকেন্দ্র আমরা পেয়ে গেলাম। তো এরপর আমাদের অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখাটা কি? আমাদের এটি আমরা বলেছি এক্স অক্ষ বরাবর আছে। সো এক্স অক্ষ বরাবর থাকলে আমরা জানি এক্স অক্ষের সমীকরণ হয় y is equal to 0। যেহেতু আমাদের এটি শীর্ষটি আলফা কমা বিটা বিন্দুতে আছে, সুতরাং অক্ষ এর সমীকরণ হবে y is equal to বিটা। অর্থাৎ অক্ষের সমীকরণ আমরা পাবো y is equal to বিটা। আবার আমরা মনে করি দ্বিকাক্ষের কথা, মনে করি এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের দ্বিকাক্ষ। সো দ্বিকাক্ষের ক্ষেত্রে আমরা কি জানি? দ্বিকাক্ষের ক্ষেত্রে আমরা জানি এটা যে অক্ষ বরাবর থাকবে আমাদের পরাবৃত্তটি, তার উপর লম্ব হবে এই দ্বিকাক্ষ। অর্থাৎ দ্বিকাক্ষটির সমীকরণটি হবে এক্স অক্ষের সমীকরণের ওয়াই অক্ষের সমীকরণের সমান্তরাল সমীকরণ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু সামথিং। এই সামথিং এর মানটা কি? এই যে আমরা দেখেছি আলফা প্লাস এ, এখানে এর সমীকরণটি হবে আলফা প্লাস এ। অর্থাৎ দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স এর সমীকরণ, অক্ষ হচ্ছে অ্যাক্সিস, দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু আলফা প্লাস a, যখন আমাদের সমীকরণটি এরকম রূপে থাকবে। তো যদি আমাদের সমীকরণটি y অক্ষ বরাবর বা y অক্ষ সমান্তরাল হতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে আর x অক্ষে পরিবর্তন হতো, x ইজ ইকুয়াল টু আলফা থাকতো, কিন্তু বিটা ইজ ইকুয়াল টু a হয়ে যেত। কিন্তু আমরা এখানে একটি জিনিস নিয়ে কথা বলবো যেন আরেকটি তোমরা নিজেরাই খুব দ্রুত বুঝে যাও। তো এ পর্যায়ে আমি দেখতে চাচ্ছি যে তোমাদের কোনো ক্লাসে কোশ্চেন আছে কিনা। আমাকে আমার কথা আমি জানাচ্ছি এপেক্স কি? এপেক্স হচ্ছে শীর্ষ, আমরা দেখেছি। তারপর মইনুল হাসান নিবিড় বলছে ইংরেজিতে বলতেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি তোমাদের জন্য ইংরেজিতে টার্মগুলো বলার জন্য। হাসিবুল্লাহ সোহাম আমাদের বলছে কনিক্স এতগুলো সূত্র কেন? হ্যাঁ ভাইয়া, কনিক্সে কিন্তু অনেকগুলো সূত্র, তোমাকে সবকিছু বোঝার পরেও তোমাকে সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর যদি সূত্র মনে রাখতে কষ্ট হয়, তুমি আর কি পুরো ছবিটা একবার এঁকে নেবে। তাহলে এই যে আমরা ছবি ধরে তোমাদের বোঝাচ্ছি, তো ওই অনুযায়ী বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে অনেক সময় সূত্র একটু একটু মনে না পড়তে থাকলেও পরবর্তীতে একটু বুঝে তুমি যদি অগ্রসর হও তাহলে ঠিকই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো আমাকে নিকিতা ফারহানা বলছে গ্রেট ক্লাস, থ্যাংক ইউ তোমাকে। তারপর
উপকেন্দ্র কি যদি আরেকবার বলতেন। হ্যাঁ ভাইয়া আমি তোমাকে উপকেন্দ্র কি সেটা আরেকবার বলছি। চলো শুরু করা যাক। উপকেন্দ্র হচ্ছে এই যে আমাদের শীর্ষ থেকে এই যে আমাদের মনে করো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে, এই যে এই দূরত্ব পর্যন্ত দূরে x যে অক্ষ বরাবর আছে ওই দূরত্ব দূরে যে বিন্দুটি রয়েছে, অর্থাৎ এটা যদি প্রথম ক্ষেত্রে আমরা ফিরে যাই, যদি 0,0 হয় শীর্ষ, তাহলে উপকেন্দ্র হবে s a,0, অর্থাৎ শীর্ষ থেকে এ দূরত্বে x অক্ষ বরাবর এ দূরত্বে বা x অক্ষের সমান্তরালে এ দূরত্বে যে আরেকটি শীর্ষ বিন্দু রয়েছে, যেখান থেকে আমরা যদি একটি পরবৃত্তের উপর বিন্দু যোগ করি, সেই বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব এই দুটির অনুপাত হবে 1। তো এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের হবে x is equal to a plus alpha। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের x is equal to a plus alpha। এবং দ্বিকাক্ষের সমীকরণ আমি একটু ভুল হয়ে গেছে, দ্বিকাক্ষের সমীকরণে x is equal to a minus alpha। মাইনাসটা কেন, দুঃখিত, আমি উপকেন্দ্রিক সমীকরণটি আগে লিখে ফেলেছি। মাইনাসটা কারণ আমাদের ডান দিকে অগ্রসর হলে a প্লাস হবে, কিন্তু আমাদের যে দ্বিকাক্ষটা আছে সেটা হচ্ছে যে উপকেন্দ্র যেদিকে তার বিপরীত দিকে, আর এখানে বিপরীত দিকটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকটা। সুতরাং আমাদের এই অংশটি দ্বিকাক্ষের সমীকরণে এটি মাইনাস হয়ে যাবে। ডাইরেক্ট সমীকরণটি তাহলে হবে x is equal to alpha minus a। এবং এটি উপকেন্দ্রিক লম্ব সংক্ষেপে উপলম্ব লিখে ফেললাম। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x is equal to alpha plus a, কারণ উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটি, অর্থাৎ উপকেন্দ্রের উপর দিয়ে যে লম্বটি যাচ্ছে, এবং দ্বিকাক্ষ তার বিপরীতে আরেকটি তার সমান্তরাল সরলরেখা। সুতরাং এর একটি হবে x is equal to alpha minus a, সেটি দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স, এবং উপকেন্দ্রিক লম্ব হবে x is equal to alpha a plus alpha বা alpha plus a। সো এগুলো হচ্ছে আমাদের এই কনিক্সের পরাবৃত্ত বিষয়ক বিভিন্ন সমীকরণ। সো এখন তোমরা তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের অঙ্ক দেখবে, তাহলে দেখতে পাবে যে পরাবৃত্তের সমীকরণ দিয়ে তোমাদের মূলত এইসব জিনিস নির্ণয় করতে বলবে, বা এগুলো দিয়েই তোমাকে বলবে যে পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করো। সো তোমার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য দুটি বিষয় মূলত জানা থাকতে হবে। এক, তোমাকে জানা থাকতে হবে a এর মান, এবং জানা থাকতে হবে তোমার শীর্ষের মান। তোমার শীর্ষের মান এবং a এর মান জানা থাকলে আমাদের আগের সমীকরণ থেকে খুব দ্রুত তুমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। সো আমি এবার তোমাদের কমেন্ট আছে কিনা দেখার চেষ্টা করছি। আমাকে অনেকে জানাচ্ছে ভাই একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমার একটু ভুল হয়ে গেছে, যে দ্বিকাক্ষের সমীকরণটা এক্ষেত্রে x is equal to alpha minus a হবে। সো আমরা লিখেছিলাম আলফা প্লাস এ, সেটা আলফা মাইনাস এ হবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার বিষয়টি ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আশা করি একটু সাবধানে তোমাদেরকে বলবো, দুঃখিত আবারও। তো চলো এরপর আমরা দেখে ফেলি ইলিপস বা অধিবৃত্ত। ইলিপস, অধিবৃত্ত, উপবৃত্ত, দুঃখিত, ইলিপস হচ্ছে উপবৃত্ত। তো চলো এবার ইলিপস সম্পর্কে আমাদের জেনে নেওয়া যাক। সো ইলিপস বা উপবৃত্ত আসলে কি, আমাদের প্রথমে আবারও বলছি আমি, যে তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমরা যে কনিকটি নিয়ে কথা বলছো, সেই কনিকটি রূপটা বা ছবিটা আসলে কেমন। তোমার কাছে যদি ছবিটা একটা কনিকের নাম শোনার পরে যদি মনে পড়ে আচ্ছা পরাবৃত্ত তো দেখতে এরকম, তো ওরকম কিংবা এরকম যেরকমই হোক না কেন, তোমার যখন ছবিটা মাথায় আসবে তখন তুমি দেখবে যে পরাবৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য তুমি, তোমার যে গাণিতিক সমস্যার বিভিন্ন শর্ত দেওয়া থাকবে বা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় যে বিভিন্ন জিনিস বলে দেওয়া হবে, তুমি সহজেই বুঝে যাবে যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। তখন যেটা হবে যে তুমি পরাবৃত্তটা খুব বা পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত যাই হোক না কেন সুন্দর মতো বুঝতে পারবে। সো এখন আমরা উপবৃত্ত বা ইলিপস নিয়ে কথা বলবো। উপবৃত্তের ছবিটি আমরা দেখে ফেলি। সো এটা দেখতে অনেকটা এরকম ডিমের মতো, আবারও এক হাতে আঁকা একটু ভুল হয়ে থাকতে পারে। সো এরকম দেখতে একটা ডিমের মতো। তো এখানে
এই যে দুটি রেখা, দুটি লম্ব রেখা টানলাম এক্স অক্ষের উপর, এই দুটি কি বলতে পারো? আমি তোমাদের কাছে কমেন্টে আশা করছি যে এই দুটি যে রেখা টানলাম এই দুটি আসলে কি। তো কমেন্টে আমাদের জানিয়ে দাও তোমরা, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমি বারবার বলছি, দেখবো যে কোথায় ভুল আছে, আমরা সেটা ঠিক করার চেষ্টা করব। এস এম শাহিদুল ইসলাম শাহিদ, হ্যাঁ ভাই দিকাক্ষ প্রথমে একটু ভুল ছিল, আশা করি পরবর্তীতে আমরা ঠিকঠাক বুঝে গিয়েছি। আকাশ বলছে অসম। হাসিবুল ইসলাম আবি বলছে ভাই ক্লাসটা সেই লাগছে, অনেক ধন্যবাদ তোমাকে। নিকিতা ফারহানা বলছে নো নিড টু বি সরি। যাই হোক ভাই, আমি তোমাদের দ্রুত বলার সময় হয়তো একটু ভুল করে ফেলেছি, তাই এজন্য আমি তোমাদের কাছে আবার দুঃখ প্রার্থনা করছি। তো আমরা যখন একটি উপবৃত্ত দেখছি, উপবৃত্তটা আশা করি তোমরা বইয়ে অনেক সুন্দর ছবি দেখতে পারবে। সো উপবৃত্ত দেখার আগে আমি তোমাদের একটা জিনিস মনে করিয়ে দেবো যে আমাদের ক্লাসটা কিন্তু তোমাদের শেয়ার করতে হবে। তোমরা যত বেশি ক্লাসে অংশগ্রহণ করবে আমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। সো আশা করি তোমরা ক্লাসের প্রায় 30 মিনিট হয়ে গেছে বা 20 মিনিট হয়ে গেছে, সো তোমরা ক্লাসটি শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের সাথে, এবং তারা যেন এই উপবৃত্ত যা থেকে পরীক্ষায় কিনা প্রশ্ন থাকবেই এই পরবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত নিয়ে পরীক্ষায়, সো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যেন তারা অংশগ্রহণ করে দেখতে পারে। সো ইলিপস বা উপবৃত্ত, সো এখানে আমরা যে ইলিপসটি দেখতে পাচ্ছি এটা মনে যদি খেয়াল করে দেখো, এই যে ছিল একটা পরাবৃত্ত, এই যে ছিল মনে করি এটা আরেকটা পরাবৃত্ত। সো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখেছি উপকেন্দ্র একটা, শীর্ষ একটা, সবকিছু একটা করে, কিন্তু উপবৃত্ত বা ইলিপস এমনই দেখতে যে এর সব দুটো করে, শুধু কেন্দ্র আছে একটা, মাঝখানে একটা। সো কেন্দ্রকে যদি আমরা বলি সি 0,0, এটি হচ্ছে গিয়া এটি হচ্ছে তোমার একটি উপকেন্দ্র, এটি হচ্ছে দ্বিতীয় আরেকটি উপকেন্দ্র, একটি যদি আমরা এস বলি আরেকটিকে এস প্রাইম বলি, এবং একটি শীর্ষ হচ্ছে এ, আরেকটি শীর্ষকে আমরা বলছি এ প্রাইম, এবং এটি হচ্ছে Z1 Z2 একটি দিগাক্ষ, এবং Z1 প্রাইম এবং Z2 প্রাইম আরেকটি দিগাক্ষ। সো মূলত যে আমরা পরাবৃত্তে যা দেখে এসেছি আমাদের উপবৃত্ত একই রকম জিনিসগুলোই আছে, তবে উপবৃত্ত আর পরাবৃত্তের মধ্যে তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই যে আমি উপবৃত্তের উপকেন্দ্র থেকে যদি একটি উপবৃত্তের প্রস্থ যেখানে একটি বিন্দু পি নিই, এবং পি এর নিকটবর্তী যে দিকাক্ষ আছে বা কাছাকাছি যে দিকাক্ষ আছে তারপর যদি একটি লম্ব টানি, তাহলে এই যে SP ডিভাইডেড বাই PM ইজ ইকুয়াল টু E which is less than 1। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে এই যে আমরা যে ইলিপস বা উপবৃত্তের কথা বলছি, এর ক্ষেত্রে যে ই কে আমরা কি বলি? একে বলি উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বা এক্সেন্ট্রিসিটি। সো এই মানটি একের চেয়ে কম হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পরাবৃত্তের ক্ষেত্রে মান হতো 1, উপবৃত্তের ক্ষেত্রে মান হচ্ছে লেস দ্যান 1 বা একের চেয়ে কম, এবং যদি একের চেয়ে বেশি হয় তখন আমরা পাবো, একটু পরে দেখতে পাবো, সেটা হচ্ছে অধিবৃত্ত, এবং ই এর মান যদি 0 হয় তাহলে আমরা পাবো সেটা হচ্ছে বৃত্ত। কনিক্সে এভাবে বিভিন্ন ধরনের উৎকেন্দ্রিকতার মানে ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন রকম হয়। তো এটার ক্ষেত্রে আমরা যে সমীকরণ আমরা লিখি, যদি এর x² বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই যে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটি হচ্ছে একটি আদর্শ উপবৃত্তের সমীকরণ। সো উপবৃত্তের সমীকরণে আমাদের x এবং y তো আমরা জানি যে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দুই আমাদের বোঝায়। তো a এবং b কি? তো a এবং b আমরা চলো দেখে ফেলি। এই যে মনে করো সি কেন্দ্র থেকে যে এই পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে a, অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষ পর্যন্ত আছে আমাদের দূরত্ব, সেটা হচ্ছে a। সুতরাং এই পর্যন্ত এটুকু হচ্ছে a, এবং এই থেকে এই a প্রাইম পর্যন্ত হচ্ছে a। সুতরাং দুটি শীর্ষের মধ্যকার দূরত্ব a প্রাইম ইজ ইকুয়াল টু টুয়াইস a, অর্থাৎ CA ইজ ইকুয়াল টু a, অর্থাৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব a। এবং আমাদের যে এস বিন্দু তাহলে আমরা লিখতে পারি এটি যদি 0,0 নিচে লিখেছি, এটি হবে a,0 এবং এটি হবে -a,0। এখন দেখো এই যে আমাদের এস যা উপকেন্দ্রের কথা বলছি দুটি, সো উপকেন্দ্র দুটি একটি হবে AE, 0, অর্থাৎ a এর সাথে আমরা e গুণ দেব, এবং যেহেতু এটি x অক্ষের উপরেই আছে সো y এর বা কোটির যে মান সেটি 0 হবে। সুতরাং AE, 0
এবং এই যে আরেকটি বিন্দু, যে এ থেকে মনে করছি এটি এম পর্যন্ত, এই এম পর্যন্ত যে দূরত্ব, সেটির ক্ষেত্রে আমরা পাবো a বাই ই কমা 0। অর্থাৎ এই বিন্দুর দূরত্ব সি থেকে এ ই কমা 0, এই বিন্দুর স্থানাঙ্ক এ ই কমা 0, সি থেকে এস পর্যন্ত। তাহলে আমরা পাচ্ছি এ ই, সি থেকে এ পর্যন্ত আমরা পাচ্ছি এ, এবং সি থেকে এম পর্যন্ত অর্থাৎ দ্বিকাক্ষের অক্ষ বরাবর যে দ্বিকাক্ষের ছেদ বিন্দুটি আমরা পাচ্ছি, সেটি আমরা পাচ্ছি এ বাই ই কমা 0। তো এই হচ্ছে এই তিনটি বিন্দু, এবং এর বিপরীত দিকে যদি আমরা দেখি তাহলে এটি হবে এটি হবে মাইনাস এ ই কমা 0, এবং এটি হবে মাইনাস এ কমা 0, এবং এটি হবে মাইনাস এ বাই ই কমা 0। তো এভাবে করে একটি উপবৃত্তের বিভিন্ন অংশ আমরা চিনে গেলাম। তো পরবর্তীতে ভিডিওটি পুনরায় আপলোড হলে তোমরা আরেকবার দেখে নিবে যে কোনটি কি অংশ, তাহলে দেখবে যে পুরো বিষয়টি তোমাদের কাছে কতটা সহজ হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি তোমাদের আবার কমেন্ট দেখতে চাই, যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হাসিবুল ইসলাম আবির বলছে সে অনেক পছন্দ করছে ক্লাসটি। তারপর নিকিতা ফারহান বলছে ইলিপসের সব ডাবল, অর্থাৎ হ্যাঁ ইলিপসে আমরা বলছি, বা উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলছি সবকিছু কিন্তু দুটা করে, যেটা পরের বৃত্তে মাত্র একটা করে ছিল। তো তারপর আমাকে বলছে আমাদের জন্য দয়া করে দীপন বিশ্বাস একটু বেশি সময় করে নিয়েন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক বিস্তারিত করে করাবেন। ভাইয়া তোমাদের জন্য আমাদের সর্বদা প্রচেষ্টা থাকে যেন সবচেয়ে তোমাদের যতখানি আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেটা যেন আমরা দিতে পারি। এখন তোমাদের সামনে পরীক্ষা, তো আমরা যতটা দ্রুত সম্ভব তোমাদের জন্য ক্লাসের আয়োজন করে আমরা নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এত বড় সিলেবাস মাত্র একদিনে কভার করতে হয়, তাই কিছু জিনিস আর কি বাদ পড়ে যায় আমরা না চাইলেও সময়ের স্বল্পতার কারণে। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেক ক্লাসটি ভালো লাগছে বলে জানাচ্ছেন, এবং উৎস বড় বলছে ভাই ছবিটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। যদি ছবিটা হিজিবিজি লাগে তোমাদের বইও কিন্তু খুব সুন্দর করে এই উপবৃত্তের ছবি দেওয়া, তোমরা সেখানে একটু দেখে নিবে আর এটা একটু মিলানোর চেষ্টা করবে, তাহলে দেখবে পুরো বিষয়টা কতটা সহজ এবং পরিষ্কার হয়ে গেছে। তো চলো, আমাদের যেহেতু ক্লাসে মানে কেউ এখনো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, তো আমরা ক্লাসে ফিরে আসি। তো আবার মনে করে দিচ্ছি তোমরা ক্লাসটি বেশি করে শেয়ার করো, যেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আমাদের ক্লাসটি দেখে, এবং তোমরা যত বেশি ক্লাস করবে তত বেশি আমাদের আগ্রহ জাগবে যে তোমাদের জন্য যেন আমরা আরো বেশি ক্লাস দিতে পারি। সো তোমাদের জন্যই এবং আমাদের জন্য সবার জন্যই আমাদের তখন একটি খুব সুন্দর ব্যবস্থা হয়ে যাবে, যখন তোমাদের জন্য আমরা নিয়মিত ভালো ভালো ক্লাস নিতে পারবো। তো ক্লাসটা শেয়ার করে ফেলো এবং যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্টে জানিয়ে দাও। তো চলো আবার আমরা পড়ায় ফিরে আসি। সো আমরা তো অনেক কিছুই দেখলাম, চলো একটা অঙ্ক দেখি, যে অঙ্ক দিয়ে আমরা একটি কনিক্সের বিভিন্ন বিষয় কিভাবে বের করে দেখব। এর জন্য আগে আমরা উপবৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য দেখে নিব। সো আমরা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বলেছি উপবৃত্তের সাধারণ সমীকরণ বা উপবৃত্তের আদর্শ সমীকরণ। সো এখানে a এবং b এর মাঝে একটি সম্পর্ক হতে পারে, যদি a গ্রেটার দেন b হয় অথবা b গ্রেটার দেন a হয়, তাহলে এর ক্ষেত্রে একটি পরিবর্তন আসে। আমরা এর আগে যে উপবৃত্তটি দেখেছি সেটা ছিল অনেকটা এরকম, অর্থাৎ এর প্রধান অক্ষটা ছিল x, অর্থাৎ উপবৃত্তটি এরকম হলে এর প্রধান অক্ষ হয় x, এই প্রধান অক্ষ x এ থাকলে a গ্রেটার দেন b হয়। আর যদি উপবৃত্তটির চেহারা অনেকটা এরকম হয়ে যায় তাহলে প্রধান অক্ষ থাকে y, অর্থাৎ প্রধান অক্ষ তখন b গ্রেটার দেন a হয়ে যায়। সো এই বিষয়টি খেয়াল রাখবে যে a গ্রেটার দেন b কিনা b গ্রেটার দেন a, কোনটি বড় তার উপর আমাদের অক্ষ নির্ভর করছে। সো কোনটি বড় তার উপর অক্ষ নির্ভর করছে তা যদি আমাদের নির্ণয় করতে একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তীতে আমরা সূত্রগুলো দেখব তার ব্যবহারে ভুল হয়ে যাবে। সো এই বিষয়ে একটু সাবধান থাকবে যে আমাদের উপবৃত্তটি কোন অক্ষ বরাবর আছে। তো চলো এরপর দেখে ফেলি বিভিন্ন সূত্রের বিভিন্ন অংশ। সো আমরা আগেই বলেছি যে এই ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে 0,0, যদি x মাইনাস আলফা স্কয়ার থাকতো, যদি এরকম থাকতো y মাইনাস বিটা হোল স্কয়ার এরকম যদি থাকতো, তাহলে আমরা বলতাম এই কেন্দ্রটি অর্থাৎ কেন্দ্র c ইজ ইকুয়াল টু আলফা কমা বিটা। এটি মাথায় রাখবে যে এখানে x থেকে যা বিয়োগ যাবে y থেকে যা বিয়োগ যাবে সেটি হচ্ছে মূলত কেন্দ্রের ভুজ এবং কোটি। সো আমরা সাধারণ রূপটা নিয়ে আলোচনা করব যেন সূত্রগুলো লেখা আমাদের পক্ষে সহজ হয় এবং তোমরা নিজেরাই
যদি কোনো পরিবর্তন থাকে নিজেরাই বুঝে নিতে পারো। সো y স্কয়ার ইকুয়াল টু b। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু আলফা বিটার মান 0, সুতরাং কেন্দ্র c ইজ ইকুয়াল টু 0,0, কেন্দ্র বা সেন্টার। সো এরপর উপকেন্দ্র আমরা পাবো উপকেন্দ্র s ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ae, 0। ছবিটি আমি এখানে এঁকে রাখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এটি হচ্ছে s প্রাইম, s হচ্ছে c, হচ্ছে a, হচ্ছে a প্রাইম। সো এই প্লাস মাইনাস কেন? কারণ খেয়াল করো, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, অর্থাৎ আমাদের উপবৃত্তে আমরা যে দেখেছি উপকেন্দ্র দুটি হয়। সো প্লাস মাইনাস দিয়ে আমরা আসলে দুইটি উপবৃত্তের উপকেন্দ্র বুঝিয়ে থাকি। তো এরপর উপকেন্দ্র হয়ে গেল, আরো যা আছে সেটা হচ্ছে শীর্ষ বা এপেক্স। শীর্ষ যেহেতু আমরা এই দিয়ে প্রকাশ করেছি, শীর্ষটি হবে আমাদের a প্লাস মাইনাস a, 0। খেয়াল করে দেখবে আমরা এখানে বলে নিয়েছি a গ্রেটার দেন b, অর্থাৎ আমাদের x অক্ষ বরাবর x অক্ষ এই উপবৃত্তের প্রধান অক্ষ। সো শীর্ষ হবে প্লাস মাইনাস a, 0। এবং সাথে সাথে আরো দুটি জিনিস আছে, একটি হচ্ছে তোমার দ্বিকাক্ষ। আমাদের যে দ্বিকাক্ষ সমীকরণ, দ্বিকাক্ষটি হবে আমাদের x is equal to plus minus a by e, অর্থাৎ দ্বিকাক্ষের সমীকরণ হবে x is equal to plus minus a by e। আমরা দেখেছি দ্বিকাক্ষটি কিন্তু এখানে মূলত y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সুতরাং অর্থাৎ শুধুমাত্র x থেকে যাবে। সো এবার এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। এবং উপকেন্দ্রিক লম্বর সমীকরণ যেটি আছে, সো উপকেন্দ্রিক লম্ব এটা কিন্তু দ্বিকাক্ষের সমান্তরাল একটি রেখা। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপলম্ব x is equal to প্লাস মাইনাস ae। এখানে প্লাস মাইনাস কেন? কারণ দুটি করে দ্বিকাক্ষ, দুটি করে উপকেন্দ্রিক লম্ব আছে। সো এরকম করে আরো অনেক বেশি সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা সূত্রগুলো একে একে যদি আমি বলি তো অনেক সময় চলে যাবে, এবার আমরা সূত্রগুলো আর বলবো না। তো সূত্রগুলো তোমরা বই থেকে দেখে নিবে এবং বুঝে যাবে যে ছবির সাথে মিলিয়ে যে কোনটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তো তখন তোমাদের সবকিছু উত্তর করতে খুব সুবিধা হবে। তো উপবৃত্তের পরে আমাদের যে জিনিসটি আছে সেটি হচ্ছে আমাদের কনিক্সের তৃতীয় পাশে হচ্ছে অধিবৃত্ত। সো অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত বা হাইপারবোলা, x স্কয়ার বাই মাইনাস বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ অধিবৃত্তের ক্ষেত্রে এখানে আগে যে অধিবৃত্তে প্লাস ছিল সেটা মাইনাস এবং e গ্রেটার দ্যান 1। এই দুটি শর্ত ছাড়া উপবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। সো উপবৃত্তে যে শর্তগুলো বা যে তোমরা সূত্রগুলো শিখবে সেটা কিন্তু তোমরা অধিবৃত্তেও কাজে লাগাতে পারবে। সো একই সাথে উপবৃত্ত শিখলে অধিবৃত্ত অনেকটা কভার হয়ে যাবে। সো অধিবৃত্ত নিয়ে আমরা কথা বলবো না, কারণ আমাদের এরপর আরো অনেক বিষয় আছে। সো এই পার্টটি আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা দেখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা আগে বলেছি যে ত্রিকোণমিতি মূলত হচ্ছে কৌশল নিয়ে আলোচনা। ত্রিকোণমিতিতে তুমি যত বেশি অঙ্ক করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি কৌশল শিখবে এবং তত ভালো মতো তুমি অঙ্ক করতে পারবে। সো ত্রিকোণমিতিতে যাওয়ার আগে আর আমি দেখতে চাচ্ছি তোমাদের এই সম্পর্কে অনেক প্রশ্ন কিছু ছিল কিনা। উম্মে খাইর আমাদের জানাচ্ছে যে স্কুলে তার অনেক হেল্প হচ্ছে, তো তোমাকে অনেক ধন্যবাদ। এরপর নিকিতা ফারহানা বলছে দিস ক্লাস ইজ মাশাআল্লাহ, তোমাকে আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার কথা আমি জানাচ্ছি যে ভিডিওটি অস্পষ্ট কোনো কারণে, তো আমরা চেষ্টা করব যেন এই বিষয়টি থেকে আমরা একটু সাবধান থাকি এবং আমরা চেষ্টা করব যেন ভিডিওটি বারবার অস্পষ্ট না হয়ে যায়, তোমাদের জন্য যেন কোনো অসুবিধা না হয়। সো সজীব সরকার জানাচ্ছে ভাইয়া পরের জিনিস শুরু করেন। তো আমরা চলো পরের জিনিসে চলে যাই। আশা করি এই সূত্রগুলো থেকে তোমরা এখন বইয়ের উদাহরণ দেখে কনিক্সের ম্যাথগুলো পেরে যাবে। সো এখন আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলছিলাম। ত্রিকোণমিতি নিয়ে আমরা খুব বেশি দেখাবো না। ত্রিকোণমিতি নিয়ে একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তর। সো ত্রিকোণমিতি, সো ত্রিকোণমিতিতে মনে করো আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স দিয়ে কি বোঝায়? সাইন ইনভার্স এক্স দিয়ে কি আমাদের কোনো অনুপাত বুঝায় নাকি কোণ বুঝায়? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো যে সাইন ইনভার্স এক্সটা আসলে কি। আমরা তো সাইন এক্স চিনেছি, কজ এক্স চিনেছি বা কজ এ বি সি ডি, সাইন এ বি সি ডি, যা কিছু হোক।
তো সাইন ইনভার্স দিয়ে আসলে আমরা কি বুঝাচ্ছি এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাই, তখন আমরা তোমাদের কাছ থেকে জানবো যে তোমরা আসলে বিষয়টি জানো কিনা। তো এরপর আমি তোমাদের কাছে যেটি বলছিলাম, আসলে সাইন ইনভার্স এক্স দিয়ে আসলে একটি কোণ বোঝায়, অর্থাৎ সাইন এক্স যা বোঝায় সেটা হচ্ছে একটি অনুপাত, কিন্তু সাইন ইনভার্স এক্স দিয়ে বোঝায় একটি কোণ। অর্থাৎ সাইন এক্স ইজ ইকুয়াল টু, যদি তোমার মনে করো থিটা হয়, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, এভাবে লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তো সাইন থিটা মান এক্স হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স, দ্যাট ইজ সাইনটা এই পাশে চলে আসলো, ইজ ইকুয়াল টু থিটা। অর্থাৎ সাইন ইনভার্স এক্স মূলত একটি কোণ বোঝাবে আমাদের। তো আমি দেখতে পাচ্ছি কমেন্টে তোমরা অনেকেই সঠিক উত্তরটি দিতে পেরেছো, অ্যাঙ্গেল, কোণ, সবাই উত্তর লিখতে পেরেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। তো এই যে বিষয়টি ট্রান্সফরমেশনের, তো আমরা একটি দেখি সাইন ইনভার্স এক্স, একে আমরা বিভিন্ন সাইন ইনভার্স এক্স থেকে কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি জিনিসে ট্রান্সফর্ম করব। সো সাইন ইনভার্স এক্স আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সুতরাং এখানে আমরা বলছি এটি হচ্ছে থিটা, তাহলে আমাদের লম্ব কোণটি হবে থিটার বিপরীত বাহু, দ্যাট ইজ লম্ব, এবং অতিভুজটি হবে x1, কারণ সাইন ইনভার্স এক্স কে x বাই সাইন ইনভার্স x বাই 1 ও লেখা যায়। সো এটা যখন হলো, তাহলে এই বাহুর মান কি হবে? এটি হবে, হ্যাঁ, এটির মান আমরা পাবো √1 মাইনাস এক্স স্কোয়ার। √1 মাইনাস এক্স স্কোয়ার কেন? এখানে আমরা পিথাগোরাসের সূত্রটি বা পিথাগোরাসের উপপাদ্যটি অ্যাপ্লাই করেছি, সেখান থেকে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এক্স স্কোয়ার প্লাস এই অংশ যদি আমি যোগ করি তাহলে আমরা এই 1 পেয়ে যাবো। সুতরাং এখান থেকে আমরা পেয়েছি যে এই বাহুটির মান, এটি যদি x হয় এবং এটি যদি y হয়, তাহলে এটি √1 মাইনাস এক্স স্কোয়ার। সো √1 মাইনাস এক্স স্কোয়ার, এখন আমার আছে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স থেকে আমি যেতে চাই কজ ইনভার্সে বা কজের অনুপাতে, তো সেটা কিভাবে যাব? তো চলো দেখে বলা যাক। সাইন ইনভার্স এক্স একে লেখা যায়, সাইন ইনভার্স এক্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ, আমরা যদি কজের কথা চিন্তা করি, কজ ইনভার্স এক্স, কজ ইনভার্সের ক্ষেত্রে কি হবে? সাইন ইনভার্স এক্স কে আমরা লিখতে পারবো কজ ইনভার্স, কজ কি হয়? কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1, দ্যাট ইজ 1 যদি আমরা না লিখি তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং সাইন ইনভার্স এক্স কে আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে আমরা যদি tan এ নিয়ে যাই তাহলে আমরা পাবো tan ইনভার্স, tan ইনভার্স এখানে কি হবে? tan হচ্ছে লম্ব বাই ভূমি, সুতরাং লম্ব আমাদের হচ্ছে এটি, ভূমি হচ্ছে এটি, সুতরাং tan ইনভার্স x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। সো সাইন থেকে cos এবং tan এ চলে গেছে, তাহলে সাইন থেকে আমি যদি সাইন থেকে cosec এ যেতে চাই, তাহলে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু cosec ইনভার্স 1 বাই x, অর্থাৎ এই যে cosine ইনভার্স x ইজ ইকুয়াল টু sec ইনভার্স 1 বাই এই যে মানটা। সুতরাং এই তিনটা এইভাবে করে আমরা এই যে একটি ছবি এঁকে আমাদের বিভিন্ন অঙ্কে বিভিন্ন রূপান্তর সম্পাদন করে আমরা অন্যান্য অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো ত্রিকোণমিতি সম্পর্কে আর বেশি আলোচনা থাকবে না, এই পর্যন্তই থাকবে। এরপর আমরা সম্ভাব্যতা একটু দ্রুত দেখে ফেলি। সো সম্ভাব্যতার ক্ষেত্রে আমাদের বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা থাকে। সো সম্ভাব্যতা, সো সম্ভাব্যতার ক্ষেত্রে সম্ভাব্যতা আসলে কি? আমরা জানি যে আমাদের আশেপাশে যে দুনিয়ায় যত কিছু ঘটছে, তো সবকিছু ক্ষেত্রে একটা অনিশ্চয়তা কাজ করে যে এইটা কি ঘটবে নাকি ঘটবে না। তো ঘটার পক্ষে কিছু যুক্তি থাকে, না ঘটার পক্ষে কিছু যুক্তি থাকে বা কারণ থাকে। ঘটার পক্ষে কিছু শক্তি থাকে, না ঘটার পক্ষে কিছু শক্তি থাকে। সো এই যে কোনো কিছু ঘটবে কি ঘটবে না, এটার যে রিলেটিভ যে অনুপাত বা ঘটা ও না ঘটার অনুপাত, বা যতবার ঘটেছে তার মধ্যে কতবার ঘটেছে, যতবার একটি মনে করো একটি তুমি টস করছো একটি কয়েন নিয়ে, 10 বার টস করলে হেড আসতে পারে কয়বার, টেল আসতে পারে কয়বার, এই যে কয়বার কি হতে পারে এই সম্পর্কে যে আমরা ধারণা করতে চাই, সেখান থেকে এই সম্ভাব্যতা ধারণার উৎপত্তি। তো চলো আমরা সম্ভাব্যতার কিছু সূত্র দেখে ফেলি, যেটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। তো সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা অবর্জনশীল ঘটনা বলি, বা প্রথমে আমরা শুরু করি বর্জনশীল ঘটনা, তাহলে সুবিধা হবে।
সো বর্জনশীল ঘটনা আসলে কি? মনে করো আমি যখন কয়েন টস করছিলাম, বা মনে করো আমি এই ডাস্টারটিকেই আমি বারবার ঘুরিয়ে ফেলছি, এই পাশ আসে না এই পাশ আসে আমি জানতে চাই। তো খেয়াল করো আমি যখন ডাস্টারটিকে ছুরি দিয়ে হাতে এভাবে ধরছি, তখন হয় উপর দিকটা এই দিকটা থাকছে, নয় এই দিকটা থাকছে। তো যদি উপরের দিকটা এই দিকটা পাই তাহলে আমি এই দিকটা পাবো না, আবার যদি এই দিকটা পাই তাহলে এই দিকটা পাবো না। অর্থাৎ কয়েন টস করার সময় একবার যদি হেড পাই তাহলে আমি টেইল পাবো না, আর একবার যদি টেইল পাই তাহলে আমি হেড পাবো না। অর্থাৎ একটি ঘটনা ঘটলে যদি আরেকটি ঘটনা না ঘটে, খেয়াল করো একটি ঘটনা একটি একটি আমাদের চেষ্টা বা একটি ট্রাই বা একটি এক্সপেরিমেন্ট আমরা যাই বলি না কেন, একটি ঘটনা তার দুটি ফলাফল, একটি ফলাফল যদি পাই তাহলে যদি অন্য ফলাফলটি বাদ হয়ে যায়, বা একটি ফলাফল পেলে বাকি ফলাফলগুলো যদি বাদ হয়ে যায়। মনে করো ছক্কা, আমরা লুডো খেলি, তো আমরা লুডো গুটি যখন ছক্কাটি যখন ছুঁড়ে মারি তখন আমরা 1 থেকে 6 এর মধ্যে একটা পাই। একই সাথে কি আমরা দুইটা জিনিস পাই কখনো? 1ও পেলাম 6ও পেলাম, এটা কি হয়? হয় না। অর্থাৎ একটা পেলে আরেকটা পাচ্ছি না, এরকম যখন হবে সেটাকে আমরা বলবো বর্জনশীল ঘটনা। অর্থাৎ একটি অংশ রেখে যা আমরা পাচ্ছি সেটি ছাড়া বাকি অংশ আমরা বর্জন করে দিচ্ছি, এটাই হবে আমাদের বর্জনশীল ঘটনা। এবং বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারি, মনে করো একটি আমরা যদি ভেন চিত্রে আঁকি, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যদি এ ঘটনা এ হয় এবং এটি যদি বি ঘটনা হয়, এই দুই ঘটনার মাঝে কোনো সাধারণ ক্ষেত্র থাকবে না। অর্থাৎ একই সাথে এ ও বি দুটি ঘটনা ঘটতে পারবে না, অর্থাৎ এ ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র probability of A union B is equal to probability of A plus probability of B, বা B এর সম্ভাবনা। সো এখন আমরা বলছি অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা মানে কি? অবর্জনশীল ঘটনা A এবং B, খেয়াল করে দেখো এই দুটির মাঝে একটু কালো একটি অংশ আছে, এই দুটি অংশ 2 এর মাঝেই আছে। অর্থাৎ যে ঘটনার ক্ষেত্রে একটি ঘটলে আরেকটিও ঘটতে পারে। মনে করো তুমিও তোমার বন্ধু, তুমি পরীক্ষায় ফার্স্ট হলে তোমার বন্ধু পরীক্ষায় কিন্তু ফার্স্ট হতে পারবে, তুমি ফার্স্ট হলে সে আর ফার্স্ট হতে পারবে না, এটা কিন্তু কথা না। দুজনে যদি সমান মার্কস পাও, বা জিপিএ 5 এর কথা চিন্তা করো, তুমিও তোমার বন্ধু, তুমিও জিপিএ 5 পেলে, তোমার বন্ধু জিপিএ 5 পেল, তোমার জিপিএ 5 পাওয়ায় তার জিপিএ 5 পাওয়ার কোনো প্রভাব পড়বে না, যে বাদ পড়ে যাবে না সে জিপিএ 5 থেকে, সেও জিপিএ 5টা পাবে। অর্থাৎ তোমরা দুইজনেই জিপিএ 5 পেতে পারো, দুইজনেই জিপিএ 5 নাও পেতে পারো, একজনেও পেতে পারো। সো যখন তোমরা দুইজনেও পেতে পারো তখন একটি সাধারণ ক্ষেত্র থাকে যে তোমাদের মধ্যে একটি মিল থাকবে। অর্থাৎ অবর্জনশীল ঘটনা, আমি পুরোপুরি বর্জন করে দিচ্ছি না, যে ফলাফলটি আমি পেয়েছি সেটি ছাড়া বাকি ফলাফলগুলো পুরোপুরি বর্জন করে দিচ্ছি না। অর্থাৎ দুটির মাঝে একটি ছেদ অংশ বা একটি ইন্টারসেকশন পয়েন্ট থাকবে। এই ক্ষেত্রে আমরা যদি সেট অনুসারে বলি A ইন্টারসেক্ট B নট ইকুয়াল 0 বা নট ইকুয়াল 5, যদি সেটের ক্ষেত্রে বলি নট ইকুয়াল 5 বা 0, সুতরাং probability of A intersect B not equal 0, এটি যদি হয় তাহলে আমরা পাচ্ছি যে এটি অবর্জনশীল ঘটনা। অর্থাৎ এর একটি ছেদ পয়েন্ট বা একটি ইন্টারসেকশন পয়েন্ট থাকবে এবং একটি মান থাকবে, শূন্য হবে না। যদি শূন্য হয়ে যায় তাহলে বর্জনশীল ঘটনা, মানে একটি ঘটলে আরেকটি ঘটছে না। সো এর সম্ভাব্যতা বা সম্ভাবনা, শর্তাধীন সম্ভাব্যতা আসলে কি চলো দেখি। আমরা বলি যে আজকে আমি স্কুলে গেলাম, বা অন্যভাবে আমরা যদি দেখি, মনে করো তোমাদের ক্লাসে 100 জন ছাত্র আছে। এখন এদের মধ্যে আমরা ছবি দেখে বুঝি তাহলে ভালো হবে বুঝতে। 100 জন ছাত্র আছে, এই টোটাল নমুনা ক্ষেত্র এস এবং এতে 100 জন ছাত্র আছে। সো কেউ ভাত খেলো, তাদের আমরা এ দিয়ে প্রকাশ করছি। কেউ রুটি খেলো, তাদের আমরা বি দিয়ে প্রকাশ করছি। আর কেউ কিছুই খেলো না, তার হচ্ছে এই বাকি অংশ, এটা একটু দুর্ভাগা আর কি। যাই হোক, সো এই যে ভাত খেলো এবং এরা রুটি খেলো, এবং খেয়াল করে এদের মাঝে একটি ছেদ অংশ আছে, এই অংশটা এ ইন্টারসেক্ট বি প্রকাশ করছে। খেয়াল করে দেখো আমি বলছি আমাকে সেই সম্ভাব্যতাটা দাও যারা রুটি খেয়েছে এবং ভাতও খেয়েছে। অর্থাৎ প্রথমে তারা রুটি খেয়েছে, তারপর তারা ভাতও খেয়েছে। আমরা যখন বলছি টোটাল ছাত্রদের মধ্যে কতজন খেয়েছে, তখন আমরা probability of A union B, A ও B যোগ করে যে সম্ভাব্যতাটা পাচ্ছি সেটা নিব। সো এখানে মনে করো আমার 50 জন খেয়েছে, এখানে মনে করো আমাদের 40 জন খেয়েছে। এদের মধ্যে যে অংশ, এখানে আর 50 আর 40 থাকবে না, এদের মধ্যে অংশ হচ্ছে 5, সুতরাং মোট ভাত খেয়েছে 55 জন এবং রুটি খেয়েছে 45 জন। সো আমাকে যদি বলা হয় যে
আমাদের রুটি খেয়েছে তাদের মধ্যে ভাত খেয়েছে এমন সম্ভাব্যতাটা কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ দ্যাট ইজ ভাত খাওয়া গিভেন দ্যাট বি হ্যাজ হ্যাপেন বা বি ঘটনাটি ঘটেছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি বা প্রবাবিলিটি অফ এ গিভেন বি পড়া হয় জিনিসটা, বা এ বাই বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ বি ঘটনা ঘটেছে এই শর্ত সাপেক্ষে আমার এ ঘটনা ঘটেছে তার সম্ভাব্যতাটা কত। সো যখন আমরা বলছি বি ঘটনা ঘটেছে এই সাপেক্ষে, তার মানে কি এখন আমাদের নমুনার ক্ষেত্রটাই হয়ে যাচ্ছে বি। এখন আমরা শুধু বি নিয়ে আলোচনা করবো, কারণ আমরা বলছি বিটা হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পরে এ ঘটনা ঘটেছে, এখন এ ঘটনা মানে বি এর মধ্যে এর কতটুকু অংশ আছে সেটি। সুতরাং প্রবাবিলিটি অফ এ গিভেন বি দেওয়া থাকলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। খেয়াল রাখবে নিচের অংশটি যা থাকবে সেটি কিন্তু আমাদের এখানেও সূত্রেও নিচে চলে আসবে। তো এভাবে করেই আমাদের শর্তাধীন সম্ভাব্যতা বিষয়টি আমরা বুঝতে পারি। তো এরপর আমরা তোমাদের বলেছি একই তোমরা প্রশ্ন করবে আমাদের কমেন্ট সেকশনে। সো আমরা দেখার চেষ্টা করব। তারপর ফারহিন অনিমা ভাত ও রুটি দেখে অনেক খুশি হয়েছে, সম্ভবত একটু খিদা লেগে গেছে যেহেতু রাত হয়ে গেছে, বেশ অনেকের একটু খিদা হয়ে গেল। তারপর উৎস বড় বলছে ভাইয়া প্লিজ বিস্তারে যান। ভাইয়া আমাদের আর কি সময় স্বল্পতার কারণে বিস্তারটা আমরা দেখাবো না, তো বিস্তারটা আজকে আর কি হচ্ছে না। রাব্বিল মিশু আমাদের বলছে ক্লাসটা এমসিকিউ এর জন্য পারফেক্ট, তোমাকে ধন্যবাদ। জান্নাতুল মা বলছে ওয়ান্ডারফুল লেকচার। আপু তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া ম্যাথ ক্লাস বেশি বেশি চাইছে রক রাতুল। আমরা চেষ্টা করব যে ম্যাথ ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের লাইভ গ্রুপে আমাদের জানাবে, আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে যে কমেন্ট করবে, আমাদের পেজে কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে, আমাদের অবশ্যই জানাবে। তোমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাই তোমাদের কাছে বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো প্রবাবিলিটি সম্পর্কে আমরা মূলত এইটুকু কনসেপচুয়াল যে আলোচনা বা ধারণামূলক আলোচনাই আমরা রেখেছিলাম আমাদের আজকের প্ল্যানে। সো এখানেই আমরা প্রবাবিলিটির আলোচনাটা শেষ করে দেব। আশা করি প্রবাবিলিটির বাকি অংশগুলো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এখন চলো আমরা চলে যাই আমাদের স্থিতিবিদ্যা ও গতিবিদ্যায়। স্থিতিবিদ্যা ও গতিবিদ্যায় যাওয়ার আগে আমি তোমাদের বলবো যে এখান থেকে কিভাবে সিকিউ কোশ্চেন আসবে। সো স্থিতিবিদ্যা ও গতিবিদ্যায় যেভাবে সিকিউ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে প্রথম অংশে তোমাকে ক এবং ক্ষয়ে হয়তো বলা থাকবে যে এই সূত্রটি বিবৃত করো বা এই সূত্রটি একটু ব্যাখ্যা করে বোঝাও 2 লাইনে বা স্বল্প করে 2 মার্কের জন্য, বা সূত্রটি বিবৃত করো সিম্পলি। এবং তোমার দ্বিতীয় অংশে ক্ষয় 4 নাম্বারের জন্য থাকতে হবে সূত্রটি প্রমাণ করে দেখাও। সো আমাদের সূত্রগুলো জানতে হবে, যা যা আছে সেগুলো একদম মুখস্থ থাকতে হবে, একদম বুঝে সম্ভব হলে বুঝে বুঝে মুখস্থ থাকতে হবে, বা যেভাবেই হোক তোমাকে পরীক্ষার হলে লেখার জন্য আর কি সূত্রগুলো জানা থাকতে হবে এবং সূত্রগুলোর প্রমাণগুলো তোমাকে পারতে হবে। এবং সবশেষে থাকবে যে এই রিলেটেড একটা ম্যাথ, যে সূত্রটা বলা হয়েছে সেই রিলেটেড একটা ম্যাথ। সো সেভাবে করে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা থেকে প্রশ্ন থাকবে। স্থিতিবিদ্যা আমরা একটু আলোচনা করলে আমরা গতিবিদ্যাটা আর কি আলোচনা করছি না। গতিবিদ্যা সম্পর্কে আমাদের ফিজিক্সে অনেক বিশদ আলোচনা থাকে এবং গতিবিদ্যার বিভিন্ন ধরনের প্রুফ ছাড়া, ম্যাথমেটিক্যাল যে প্রমাণগুলো থাকে ওগুলো ছাড়া অঙ্ক রিলেটেড বিষয়গুলো অনেক ভালো মতো আছে। আশা করি তোমরা সেখান থেকেই উপকারটা পেয়ে যাবে। তো আমরা স্থিতিবিদ্যা সম্পর্কে কিছু বলবো। স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমাদের বেশ কিছু সূত্র আছে। তো সামান্তরিক সূত্র, লম্বাংশের সূত্র, ত্রিভুজ সূত্র, লামির সাম্যাবস্থার সূত্র, সমান্তরাল সূত্র, অসমান্তরাল সূত্র, অনেকগুলো। তো তোমাদের প্রতি আমার যেটা বলা থাকে যে তোমরা আগের বছর এসে গেছে এমন প্রুফগুলো কিন্তু বাদ দিবে না। তোমরা আগের বছরের প্রশ্নগুলো উত্তরগুলো বাদ দিবে না এবং এগুলো বেশি করে মানে পড়ার চেষ্টা করবে। গত বছর আমি খেয়াল করেছি যে গত বছর কিন্তু আগের বছরের কোশ্চেন রিপিট হয়েছে। সুতরাং এই স্থিতিবিদ্যা গতিবিদ্যা করার সময় তোমাদের বইয়ের অঙ্কগুলোর সাথে সাথে আমাদের আগের বছরের প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের জন্য একটি বিষয় খুবই আনন্দের, সেটা হচ্ছে যে এখানে বইয়ের যে অঙ্কগুলো সাধারণত বোর্ড থেকে আসে সেগুলো একই নর্মালি প্রায় বোর্ডের নিয়মিত অঙ্কগুলোই বারবার ঘুরিয়ে ফিরে বোর্ডে দেয়। সো আশা করি তোমরা বোর্ডের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে ভালো করে এবং তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলো নর্মালি কি কি আসে। সো তোমাদেরকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে এখনই জানাবে বা যখন সম্ভব হয় তখন জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দিতে। তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে।
তোমাদের জন্য ঘোষণাটি হচ্ছে তোমাদের জন্য ম্যাথ স্মার্ট বুক চলে এসেছেও। সো ম্যাথের স্মার্ট বুকে এই সবগুলো চ্যাপ্টারের সূত্রগুলো দেওয়া আছে। যদি সম্ভব হয় তোমরা দ্রুত আমাদের ওয়েবসাইটে গিয়ে স্মার্ট বুকটি দেখে ফেলো এবং সূত্রগুলো একবার হলো পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নাও। দেখে যাবে যে পরীক্ষার ভিতর হলে তুমি যদি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে বসো, তুমি সবগুলো জিনিস তোমার মনে চলে আসবে। এবং তোমাদের কাছে একটি প্রার্থনা থাকবে যে তোমরা অঙ্ক পরীক্ষায় মোটেও ভয় পাবে না। তোমরা মাথা ঠান্ডা করে অঙ্ক করার চেষ্টা করবে এবং প্রথমে যদি অঙ্ক নাও মিলে একটু ধৈর্য ধরে ওটা রেখে দেবে, পরবর্তী অঙ্কে চলে যাবে। ওটা যখন পরবর্তী অঙ্ক শেষ হয়ে যাবে আবার ফিরে আসবে। একটা অঙ্কে বেশিক্ষণ বসে সময় নষ্ট করবে না। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার প্রতি আমার রইল অনেক অনেক শুভকামনা। আর তোমরা আমাদের জন্য অনেক অনেক ধৈর্য ধরে ক্লাস দেখেছো, তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। সবসময় 10 মিনিট স্কুলের সাথে থাকবে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।